নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য হাজির হলাম নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট 1 নিয়ে। তো চলো প্রথমে আমরা দেখে নিই এ সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজটি কী ছিল। দেখো, এখানে তোমাদের একটা নিবন্ধন রচনা করতে হবে। সেটা কিসের উপর? দেখো, অর্থায়নের কর্মবিকাশ, এর উপরে একটা নিবন্ধন রচনা করতে হবে। এবং এটা রচনা আর ক্ষেত্রে তোমার ভূমিকা, অর্থায়নের ধারণা, ক্রমবিকাশ এবং উপসংহার লিখতে হবে। তো এটাই ছিল দ্বিতীয় সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট 1। তো চলো আমরা এখন আজকের অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাই। ওকে, দেখো, প্রথমে লেখার শুরুতে তোমরা লিখবে কি? অর্থায়নের ক্রমবিকাশ। এটা তোমরা রঙিন কালি দিয়ে লিখবে। তারপরে আমরা চলে যাব ভূমিকাতে। ভূমিকাটা কি? দেখো, অর্থায়ন বর্তমান সময়ে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানুষের পৃথিবীতে টিকে থাকার জন্য বর্তমানে অর্থায়নের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোন উৎস থেকে কিভাবে তহবিল সংগ্রহ করে কোথায় বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায় সেই বিষয়ে অর্থায়ন আলোচনা করে। এরপর আমরা চলে যাই দ্বিতীয়, যেটা বলা হয়েছিল অর্থায়নের ধারণা। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ ব্যবসায়িক কাজে তহবিল সংগ্রহের উৎস এবং যে সকল তহবিল সঠিক স্থানে বিনিয়োগ করার বিষয়ে অর্থায়ন আলোচনা করে। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এরপর দেখো, একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা একটি প্রতিষ্ঠানে কোন কোন উৎস থেকে কিভাবে আয় হবে এবং কোথায় কিভাবে তা বিনিয়োগ করা হবে, এটি অর্থায়নের মূল আলোচ্য বিষয়। বিভিন্ন উৎস থেকে এর মধ্যে কোন উৎস কখন কী পরিমাণ ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত এবং কোন কোন খাতে কী পরিমাণ তা কিভাবে খরচ বা বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে ব্যবসায় অর্থায়ন আলোচনা ও দিক নির্দেশনা দিয়ে থাকে। তো বন্ধুরা, এরপর আমরা চলে যাই অর্থায়নের কর্মবিকাশ। সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয় এবং বিশেষায়িত বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে। এটা হবে উৎকর্ষ লাভ করে। এরপর আমরা চলে যাই। দেখো, এখানে কি লেখা আছে? বাজার প্রতিযোগিতায়, এই যে উকারটা এখানে তোমার লেখাটা ভেঙে গেছে, এটা হবে প্রতিযোগিতায়, জয় উকার হবে। বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ও ব্যবহার অত্যাবশ্যক হয়ে যায়। হিসাবশাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত আর্থিক বিবরণীর বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল। ক্লাসিক্যাল ধারার ব্যষ্টিক অর্থনীতির উন্নতির সাথে সাথে কারবারের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতি নিয়েও 19 শতাব্দীর শেষের দিকে অর্থায়ন সম্পর্কিত ছিল। অর্থায়নের কর্মবিকাশের এই ধারা অর্থায়নের প্রকৃতি ও আওতা সম্পর্কে আমাদের একটি অর্থবহ ধারণা দেয়। গতানুগতিক ধারার আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল হিসাব সংরক্ষণ ও তা বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়ন। এছাড়া প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন তৈরি করা এবং নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রদেয় এখানে হবে বিলগুলো যেন যথাযথ সময়ে পরিশোধে সমর্থ হয়, তাও অর্থায়নের কর্মবিকাশের ধারায় অর্থায়নের কাজ হিসাবে যুক্ত হয়। কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে প্রতিষ্ঠানের ব্যাপ্তি ও প্রযুক্তিগত উন্নয়ন আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্বকে পরিবর্তিত করেছে। অর্থায়নের বিকাশের মূল চারণভূমি যুক্তরাষ্ট্রে অর্থায়নের যে বিবর্তন গত শতাব্দীতে সংঘটিত হয়েছে তা পরে সারা বিশ্বেই অর্থায়নের বিবর্তনের ধারা হিসেবে পরিচয় লাভ করে। এরপর দেখো, আমাদের যেটা বলছিল কি, অর্থায়নের ক্রমোন্নয়ন ধারাকে পর্যায়ক্রমিকভাবে উপস্থাপন করতে বলছিল, সেটা আমরা এখানে করব। এটা ক্রমোন্নয়ন। দেখো, প্রথমে 1 নাম্বার অর্থাৎ কতে 1930-এর পূর্ববর্তী দশক। এই সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর হবে, একারগুলো সব একটু আর কি ওকারগুলো আর কি ভেঙে গেছে, একটু দেখবা। ইউনিকোড
যে লেখা তো এজন্য। কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কোন প্রতিষ্ঠানের সাথে কোন প্রতিষ্ঠান একত্রীকরণ হওয়া উচিত এই সংক্রান্ত রূপরেখা দিতে আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্ব পালন করতে হয়। তারা এই একত্রীকরণের বিশাল অঙ্কের অর্থ সংস্থান ও আর্থিক বিবরণী তৈরি করার দায়িত্ব পালন করেন। এরপর দেখো 1930-এর দশক। একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায়নি। আগের দশকে একীভূত অনেক প্রতিষ্ঠানই পরের দশকে দেউলিয়া হয়ে যায়। উপরন্তু 30-এর দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়। অনেক লাভজনক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যায়। সেমতাবস্থায় ব্যবসায়ীগুলো পুনর্গঠন করে কিভাবে প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়াত্ব থেকে রক্ষা করা যায় এ ব্যাপারে আর্থিক ব্যবস্থাপক বিশেষ দায়িত্ব পালন করেন। এ সময় থেকেই শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়। এরপর দেখো ঘটে আছে কি 1940-এর দশক। এ সময় সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যায়। নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিত অর্থ প্রবাহের মাধ্যমে অর্থায়ন সেই দায়িত্ব পালন করে। তারপরে চলে যায় 1950-এর দশক। এই দশকে অর্থায়ন পূর্বে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগে প্রকল্প মূল্যায়নে নানা প্রকার গাণিতিক বিশ্লেষণ কাজে নিয়োজিত হয়। এরপর দেখো সুদূর প্রসারী প্রাক্কলনের মাধ্যমে উপযুক্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চকরণ করাই তখন অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা হিসেবে গণ্য করা হয়। 1960-এর দশক। এই সময় থেকেই আধুনিক অর্থায়নের যাত্রা শুরু। অর্থায়ন মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানের মালিক, ফলে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ারের বাজার দর সর্বাধিকরণই ছিল এই সময়ের অর্থায়নের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে নানা রকম আর্থিক বিশ্লেষণমূলক কার্য শুরু হয়। অর্থায়নে খুব ঝুঁকির ধারণা বুঝিয়ে দেয় যে মুনাফা বৃদ্ধির সাথে সাথে সাধারণত ঝুঁকিও বৃদ্ধি পায়। সুতরাং মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্ক্ষিত নাও হতে পারে। তারপর দেখো 1970-এর দশক। এই দশকে কম্পিউটার অধ্যায় শুরু হয়, যা শুধু উৎপাদন কৌশলী নয়, ব্যবসায় অর্থায়নকেও পাল্টিয়ে দেয়। অর্থায়ন এখন অঙ্ক নির্ভর হয়ে উঠেছে। বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত মূলত জটিল অঙ্ক নির্ভর এবং কম্পিউটারের মাধ্যমেই তা সুচারুরূপে সম্পাদন করার প্রবণতা এই সময়ে বিশেষ জনপ্রিয়তা পায়। যেমন ঝুঁকির ধারণা এখন অনেকটা সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা হয়। মূলধনী কাঠামোর ওর সনাতন ধারণাও অনেক জটিল ও অঙ্ক নির্ভর। এই সময়ে যেসব তাত্ত্বিক ব্যবসায় অর্থকে নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিলেন তাদের মধ্যে হারি মার্কোইস, মার্টন মিলার, মডিগ্লিয়ানি ছিলেন উল্লেখযোগ্য হবে। পরবর্তীতে 1990-এর দশকে এসব তাত্ত্বিকগণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 1980-এর দশক। ব্যবসায় সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়ন তার সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয়। এই সময় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধনের সুদক্ষ বণ্টন ও প্রকল্পগুলো হাতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণই ছিল অর্থায়নের মূল বিষয়। 1990-এর দশক ও আধুনিক অর্থায়নের সূচনা। এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়ন এই সময় আন্তর্জাতিকতা লাভ করে। একদিকে যেমন অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত করা ও বিক্রয় করা লাভজনক সেটা বিবেচনা করে, আর একদিকে বিশ্বের কোন মূলধনী বাজার কী প্রকৃতির ও কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক তাও অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। ফলে অর্থায়ন হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় একটি
সমাধানের ক্ষেত্র, যা হিসাবরক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলোকে সংমিশ্রণ করে সৃষ্টি করেছে। তো এরপরে আমরা চলে যাই উপসংহারে। দেখো উপসংহারটা কি লেখা আছে। এর মাধ্যমে আমরা জানতে পারি আধুনিক ব্যবসায় বাণিজ্যে বিকাশে অর্থায়নের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এবং অর্থায়নে আদি থেকে বর্তমানে পৌঁছাতেও অর্থায়নের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের নবম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।